দিন বিরতির পর এসেছে ফুটবল উৎসবের রাত থেকে ভোর। কিছুক্ষণ পরেই ইউরোর হাই ভোল্টেজ সেমিফাইনালে মুখোমুখি হবে দুই সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন ও ফ্রান্স। আর রাত পোহালেই তো আমেরিকায় বিশ্ব চ্যাম্পিয়ন মেসির আর্জেন্টিনার মুখোমুখি হবে কানাডা। এসব নিয়ে এখন মাঠের আজকের আয়োজনে আপনাদের সঙ্গে আছে আমি হুমায়ুন টুবিরোজ। পুরো আয়োজন জুড়ে থাকবেন জাতীয় দলের সাবেক অধিনায়ক জাহিদ হাসান এমিলি। এমিলি ভাই, 2 দিনের বিরতির পর ইউরো রাত পোহালেই কোপা আমেরিকার সেমিফাইনাল। রোমাঞ্চকর এক রাত, এক ভোর। কতটুকু আপনি উপভোগ করতে মুখিয়ে আছেন? আমি নিজেও আসলে আপনার হেডলাইনের মতো অনেক রোমাঞ্চিত, যদি সত্যি কথা বলি। কারণ আমরা যারা প্রফেশনাল ফুটবলার বা যারা ফুটবল খেলি তাদের জন্য আসলে এই রাতগুলি খুব আমি বলবো যে খুব রোমাঞ্চকর হয়। কারণ আমরা তো আসলে সারা বছরই ফুটবল ফলো করি, বাট এই ধরনের টুর্নামেন্ট যখন আসে তখন কিন্তু আমরা আসলে মুখিয়ে থাকি এই ম্যাচগুলি দেখার জন্য। এবং আপনি যেটা বলছেন ইজ ট্রু। আসলেই আজকে রাতে দেখেন স্পেন এবং ফ্রান্স খেলবে এবং ভোরে কিন্তু আর্জেন্টিনা কানাডা ম্যাচ খেলবে। খুবই রোমাঞ্চিত এবং আমার কাছে মনে হয় যে যেহেতু দুইটা ম্যাচই সেমিফাইনাল ম্যাচ, খুব হাই ভোল্টেজ ম্যাচ হতে যাচ্ছে, এটা আমি শিওর। এবং দুইটা গ্রুপ থেকে কিন্তু সবাই ফাইনালে যাওয়ার জন্য চেষ্টা করবে। সুতরাং আমি বলবো খুবই এক্সাইটিং থাকবো এবং খুব এক্সাইটিং ম্যাচ আমরা দেখতে পারবো। কিছুদিন আগে টি-20 বিশ্বকাপ শেষ হলো ক্রিকেটের, সেখানে বাংলাদেশ খেলেছে বলে আসলে ক্রিকেটের একটা জনপ্রিয়তা বাংলাদেশের শীর্ষে আছে। কিন্তু ক্রিকেটের মাঝে যখন আসলে টি-20 বিশ্বকাপের শেষের দিকে যখন আমরা দেখলাম ইউরো শুরু হলো, কোপা আমেরিকা শুরু হলো, আর্জেন্টিনা, ব্রাজিল, ওদিকে জার্মানি, ইংল্যান্ড, স্পেন, পর্তুগাল, একটা ফুটবলের কিন্তু যে উৎসাহ কারোর কিন্তু ভাটা পড়েনি। এটা কি খেয়াল করেছেন আপনি? না, সেটা তো অবশ্যই। ফুটবল আসলে নাম্বার 1 স্পোর্টস ইন দ্য ওয়ার্ল্ড, আপনি জানেন। এবং যে দুইটা ইভেন্ট এই মুহূর্তে বিশ্বে চলছে, সেই দুইটা ইভেন্ট কিন্তু অনেক পুরনো এবং আমরা যারা আসলে সবসময় ফুটবল ফলো করি তাদের কাছে অনেক আকর্ষণীয়। স্পেশালি যদি কোপা আমেরিকার কথা বলেন, কোপা আমেরিকা দেখার জন্য কিন্তু মানুষের, আমাদের দেশে স্পেশালি আমাদের দেশে মানুষের আগ্রহটা অনেক বেশি। ইভেন আপনি জানেন কোপা আমেরিকাটা কিন্তু ইউএসএতে হচ্ছে এবং সেখানে কিন্তু সেখানকার মানুষের উপর কিন্তু ভালোবাসা এবং আগ্রহটা অনেক বেশি। এবং আপনি জানেন অলরেডি ব্রাজিল কিন্তু এই টুর্নামেন্ট থেকে আউট হয়ে গেছে, বাট আর্জেন্টিনা ফেভারিট হিসেবে এখনও রয়েছে এবং মানুষের ভালোবাসাটা সেখানে তৈরি হয়েছে। ইউরোতে যদি দেখেন সেখানে কোনো ফেভারিট দল হিসেবে একটু পরেই কিন্তু আপনি জানেন বিশেষ এই মুহূর্তে যদি দুইটা টপ টিম বলা হয়, দুইটা ফেভারিট দল বলা হয়, স্পেন এবং ফ্রান্স কিন্তু খেলবে। এবং এই ম্যাচগুলি কিন্তু আপনি সচরাচর চাইলেই দেখতে পাবেন না এবং টুর্নামেন্ট ছাড়া কখনোই দেখা যায় না। সুতরাং আমি বলবো যে সবার আগ্রহের কেন্দ্রবিন্দু কিন্তু এই দুইটা ম্যাচ, ভোরে আর্জেন্টিনা কানাডা এবং রাত 1টা বাজে যেটা হবে আপনার। পরিসংখ্যানে কিন্তু ইউরোতে স্পেন এবং ফ্রান্স সর্বোচ্চ 5 বার করে ইউরো জিতেছে। তাদের ষষ্ঠ অভিযান যদি হেক্সার মতো করেই বলি, সেক্ষেত্রে এই ম্যাচে আপনার দৃষ্টিতে আসলে ফেভারিটকে? না, এখন যদি বলেন পাওয়ার হাউস, হ্যাঁ, এখন যদি সত্যি কথা বলি, যদি পারফরমেন্সের দিক থেকে আমাকে বিবেচনা করতে বলেন তাহলে আমি স্পেনকে কিছুটা এগিয়ে রাখবো। বাট ফ্রান্স যেহেতু চলে আসছে আপনার সেমিফাইনালে, ফ্রান্স আসলে কি করতে পারে আমরা সবাই ভালো করে জানি। কারণ ফ্রান্স বড় টুর্নামেন্টে সবসময় ফেভারিট এবং তাদের দলে কারা খেলছে এই মুহূর্তে সেটাও আমরা জানি। কিলিয়ান এমবাপ্পের মতো প্লেয়ার তাদের রয়েছে। সেক্ষেত্রে মুখোমুখি পরিসংখ্যানে ফ্রান্স এবং স্পেন কে কত ব্যবধানে এগিয়ে আছে সেটা যদি আমরা একটু দেখি, সেখানে কিন্তু আমরা জানি সর্বশেষ দুদল কিন্তু এই পর্যন্ত 9 বার মুখোমুখি হয়েছে। সেখানে কিন্তু স্পেন এগিয়ে 5 বার জিতেছে, পক্ষান্তরে কিন্তু ফ্রান্স মাত্র 3 বার জিতেছে। না, সেটা হচ্ছে যে এখন আপনি যদি অতীতের ইতিহাস দেখেন, সেটা আসলে আজকের ম্যাচ ডেতে আমার কাছে মনে হয় না তেমন কোনো ফলাফলে তেমন কোনো পরিবর্তন আসবে। বাট অন ডেতে আসলে যারা ভালো খেলবে তারাই কিন্তু আসলে তাদের ম্যাচটা জিততে চাবে। তো সেখানে আপনি যদি ফ্রান্সকে দেন থ্রু আউট দ্য টুর্নামেন্ট, তারা কিন্তু আসলে অন ফিল্ডে কিন্তু তেমন কোনো গোল করতে পারেনি এবং তাদের পারফরমেন্স আমার কাছে মনে হয়েছে যে ওয়ার্ল্ড কাপের পরে যে পারফরমেন্স ছিল ওই পারফরমেন্স কিন্তু এই ইউরোতে তারা ওভাবে শো করতে পারেনি। এবং তাদের কোচ কিন্তু একটা ইন্টারভিউতে বলেছে যে আমাদের খেলা ভালো না লাগলে দেখার দরকার নেই, বিকজ তারা একটু হলেও আমার কাছে মনে হয় যে বোরিং ফুটবল খেলছে, যেটা আমরা ফ্রান্সকে সচরাচর যদি 2018 সালের পর থেকে দেখেন যে ফ্রান্স দলকে আমরা দেখেছি ওই অবস্থাতেও তো নেই। এট দ্য সেম টাইম যদি স্পেন দলটাকে বলেন নতুন একটা ইয়ং দল, এক্সাইটিং একটা দল, কিছু ম্যাচ উইনিং প্লেয়ার বেরিয়ে আসছে যারা কিন্তু যে কোনো সময় খেলার প্যাটার্ন চেঞ্জ করে দিতে পারে। আপনি যদি জার্মানির অ্যাগেনস্টে ম্যাচটা দেখেন, সেখানে কিন্তু তারা 120 মিনিটে গিয়ে কিন্তু গোল করে ম্যাচ জিতে ফেলেছে। সুতরাং আজকে কিছুটা হলো আমার মনে হয় যে স্পেন এগিয়ে থাকবে। এবং ফ্রান্স যে গতির ফুটবল খেলে, যে অ্যাটাকিং ফুটবল খেলে, অল আউট ফুটবল দেখি আমরা গত বিশ্বকাপে দেখেছিলাম এবার, কিন্তু সেই ধারা কিন্তু এবার আমরা পাইনি। এ পর্যন্ত ফ্রান্স মাত্র কিন্তু প্রতিপক্ষের জালে 3টি গোল দিয়েছে, যেখানে কিন্তু 2টি প্ল্যান্টি এবং 2টি আত্মঘাতী, একটা কিন্তু প্ল্যান্টি। এবং আপনার এমবাপ্পেকে যেভাবে পাওয়ার কথা সেভাবে মেলে ধরতে পারছেন না। কন্তে কিছুটা খেলছেন, কেমন যেন একটু ছন্ন ছাড়া মনে হচ্ছে কিনা?
না, এটা ট্রু, আপনি ট্রু বলেছেন। দেখেন তাদের স্কোরিং অ্যাবিলিটির জায়গাটা কিন্তু খুব কমে গিয়েছে। আপনি দেখেন 2022 ওয়ার্ল্ড কাপ যেটা ছিল সেখানে কিন্তু যে স্কোয়াডটা ছিল সেখান থেকে কিন্তু কিছু পরিবর্তন আসছে, স্পেশালি যদি আপনার নাম্বার 9 পজিশনে দেখেন অলিভার জিরুর জায়গাটা কিন্তু এখন ওই জায়গা কিন্তু কেউ কোপ আপ করছেন, এবং অলিভার জিরু যেটা থাকা অবস্থায় যে মানে যে চেঞ্জটা আসছে যেটা হলো যে কিলিয়ান এমবাপ্পে এবং অ্যান্থনিও গ্রিজমান তারা কিন্তু প্রচুর সুযোগ তৈরি করতো বিকজ অলিভার জিরুর কারণে, কারণ জিরুর মুভমেন্টগুলি ডিফেন্সকে ট্র্যাক করা সব কিছু মিলিয়ে ওই জায়গাটা আমার কাছে মনে হয় একটা অ্যাবসেন্স রয়েছে, যার কারণে আপনি যেটা বলছেন যে স্ট্রাগলিং করছে কিন্তু তারা স্কোরিংয়ের জায়গাটাতে। এবং ইটস ট্রু যে তারা কিন্তু এখনো অনফিল্ডে এখন পর্যন্ত কোনো গোল করতে পারেনি। পেনাল্টিতে একটা গোল করেছে কিলিয়ান এমবাপ্পে, বাকি 3টা গোলই কিন্তু তারা ওন গোল পেয়েছে। সুতরাং এই ফ্রান্স দলটা আসলে কিছুটা হলেও স্ট্রাগল করছে, বাট অ্যাট দ্য সেম টাইম স্পেন দলটা কিন্তু এমার্জিং ফুটবল খেলছে, এক্সাইটিং ফুটবল খেলছে। এক্সাইটিং খেলছে এবং তিকে তাকা যে ফুটবলের ছন্দ সেটা ধরে রেখেছে, এবং তাদের যে ইয়াং স্টাররা তারা কিন্তু পারফরমেন্স করছে, বিশেষ করে 16 বছর বয়সী ইয়ামালের কথা আলাদা করে বলতে হয়, এবং দানি অলমো এখন পর্যন্ত কিন্তু দুটি অ্যাসিস্ট করেছে, দুটি গোল করেছে, এবং তাদের কিন্তু মোরাতার মতন স্ট্রাইকারও আছে। সব কিছু মিলে আসলে কি ফ্রান্সের থেকে বাস্তবিক অর্থে স্পেন এগিয়ে থাকবে? মাঠের পারফরমেন্সে আমি অবশ্যই বলবো অনেকটা এগিয়ে রয়েছে স্পেন, এবং আপনি যাদের নাম বলেছেন ডেনি অলমো, অ্যাট দ্য সেম টাইম রড্রির মতো মিডফিল্ডার রয়েছে, পেদ্রি যেহেতু লাস্ট ম্যাচে ইনজুরি হয়েছে, ডেনি অলমোকে হয়তো আজকে স্টার্ট করাবে। কারভালের সার্ভিস মনে পাবে না, কারভালের লাস্ট ম্যাচে রেড কার্ড পেয়েছে। আপনি যেটা বলছেন যে সামনে কিন্তু নিকো উইলিয়ামস এবং লিয়ামেল রয়েছে, এবং সাথে মোরাতা রয়েছে, দুর্দান্ত কিন্তু অ্যাটাকিং লাইন। দ্য সেম টাইম আমাদের ডিফেন্স লাইন দেখেন, আপনার নাচো ফার্নান্দেস রয়েছে, সাথে কোকোরোলা লেফট ব্যাকে রয়েছে, রাইট ব্যাকে ডেনি কারভালের জায়গা হয়তো আজকে তারা নতুন কোনো প্লেয়ারকে হয়তো ইনক্লুড করবে। আমার মনে হয় যে দুর্দান্ত একটা দল, এবং পিছনে আমরা জানি যে আপনার উনাই সিমনের মতো গোলকিপার রয়েছে। সুতরাং আমি বলবো যে স্পেন এবং ফ্রান্স যখন ম্যাচ হয় তখন আসলে এই দুইটা দলকে আপনি এককভাবে কাউকে এগিয়ে রাখতে পারবেন না, যেহেতু নকআউট ম্যাচ, এখানে হারলেই কিন্তু আপনি বাদ হয়ে যাবেন, এবং যারা জিতবে তারা কিন্তু ফাইনালে থ্রো করবে। সুতরাং আমি বলবো যে দুইটা দলের সামনেই ওপেন রয়েছে। আজকের ম্যাচ ডেতে আসলে যারা টেম্পারমেন্ট রাখতে পারবে, যাদের খেলার ফরমেশনটা ঠিক রাখতে পারবে, তারাই ম্যাচটা জিতবে। না, স্নায়ু চাপের কথা বলছি। ডেফিনেটলি। তাহলে কি স্নায়ু চাপটা আসলে 90 মিনিটে দেখতে চাচ্ছেন নাকি 120 মিনিটে? আপনি দেখেন কোয়ার্টার ফাইনালে যে কয়েকটা ম্যাচ হচ্ছে, ম্যাক্সিমাম ম্যাচে কিন্তু আপনার দেখেন পেনাল্টি শুট আউটে চলে গেছে। পর্তুগাল ফ্রান্স যদি দেখেন সেখানে কিন্তু তারা পেনাল্টি শুট আউটে গিয়ে কিন্তু ফ্রান্স জিতেছে। অ্যাট দ্য সেম টাইম আমি বলবো যে এখানেও কিন্তু মানে মায়নান, দুই গোলকিপার মায়নান এবং নাভাসের মধ্যে একটা বিশাল একটা কম্পিটিটিভ ম্যাচ হতে যাচ্ছে, এবং পেনাল্টি শুট আউট গেলে তাদের দুজনের ভিতরে কিন্তু একটা কম্পিটিশন হবে। বাট আমার মনে হয় যে ম্যাচটা হয়তো যদি মানে এটা ডিপেন্ড করে আসলে আপনার গেম প্ল্যানটা কারা কতটুকু এক্সিকিউট করতে পারে। আপনি জানেন স্পেন দলটা যেটা হয় যে তাদের কিন্তু প্রত্যেকটা প্লেয়ার তাদের যে পজিশন ওয়াইজ যে ফুটবল খেলাটা সেটা কিন্তু তারা বেশ ভালো খেলছে। সুতরাং স্পেন কিছুটা হলো আমার কাছে মনে হয় যে অ্যাটাকিংয়ে যে তাদের ফিনিশিং জায়গাটা সেটা বেশ ভালো করছে, এবং আমি মনে করি যে তারা স্কোরিং এর জায়গায় অলমো আছে, তার পাশাপাশি কিন্তু মোরাতাও আছে, মোরাতা রয়েছে, এবং আপনি জানেন লেমিয়ান ইয়ামেল এবং নিকো উইলিয়ামস তারাও কিন্তু গোল করতে পারে। অ্যাট দ্য সেম টাইম তাদের যে উইং যে দুই স্ট্রাইকার এত ফাস্ট এবং এত স্পিডি ফুটবল খেলে, যার কারণে কিন্তু অনেক সুযোগ তৈরি হয়। আর এখানে কিন্তু ফ্রান্স পিছিয়ে আছে, যেখানে আসলে এমবাপ্পেকে করা মার্কিং বা নিজে পারফর্ম করতে পারছে না, ইনজুরি একটা ব্যাপার আছে। গ্রিজম্যান তার স্বাভাবিক খেলাটা খেলতে পারছেন না, হয়তো তার সতীর্থরা সেভাবে তাকে ওইভাবে বলের যোগান দিতে পারছেন না। রুদ্ধশ্বাস ম্যাচ কিছুক্ষণ পর মাঠে গড়াবে, যেখানে মিউনিকের সবারই চোখ থাকবে, কিন্তু মিউনিকের ম্যাচ ছাপিয়ে কিন্তু তার কয়েক ঘন্টা পর, যেটার জন্য সবাই আসলে তীর্থের কাকের মতো চেয়ে থাকবে, আর্জেন্টিনার সমর্থক বাংলাদেশে ভরা, সেই ম্যাচ নিয়ে আলোচনায় ফিরবো ছোট একটা বিরতির পর। দেখছেন এখন মাঠে, ফিরছি একটা বিরতির পর। বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন এখন মাঠে। আমার সঙ্গে আছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক জাহিদ হাসান এমিলি। কথা হচ্ছিল ইউরো ফুটবল নিয়ে। এখন নজর আসলে রাখতে হচ্ছে ভোরের দিকে, যে ভোরের জন্য প্রতীক্ষা আসলে চাতক পাখির মতো নিশ্চয়ই আপনিও চেয়ে আছেন। বাংলাদেশের লক্ষ কোটি ফুটবল পিয়াসীরও চেয়ে আছে এই ম্যাচের দিকে, যে ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ কানাডা। প্রতিপক্ষ কি খুব শক্তিশালী? ডেফিনেটলি, যেহেতু তারা সেমিফাইনালে কিন্তু কোয়ালিফাই করেছে। আপনি যদি অনেস্টলি দেখেন, তারা যে গ্রুপ থেকে আসলে সেমিফাইনালে আসছে এটা কিন্তু প্রেডিকশনের বাইরে ছিল। এই কানাডাকে কিন্তু কেউ রাখেনি। চিলির মতো দল কিন্তু আসলে এই গ্রুপ থেকে আপনি জানেন কিন্তু কোয়ালিফাই করতে পারেনি নকআউট স্টেজে, অর্থাৎ কোয়ার্টার ফাইনালে। সেখান থেকে আর্জেন্টিনা কিন্তু কানাডার বিপক্ষে অপরাজিত, যদিও কানাডা আসলে অতীতে এক দল হিসেবে খেলছে এখানে, এবং সর্বশেষ গ্রুপ পর্বে তাদের সাথে খেলেছিল, 2 গোল দিয়েছিল। এর আগে সর্বশেষ যে ম্যাচের মুখোমুখি 2010-এ 5টা সম্ভবত গোল দিয়েছিল। আর্জেন্টিনাকে ফেভারিট বলা নিয়ে কোনো সংশয় আছে? কারণ আর্জেন্টিনা গত 10-12 বছরে যদি দেখেন, সর্বশেষ যে ম্যাচটা খেলেছে
অত্যন্ত প্রত্যাশার বিপরীতে খেলেছে মনে হয়। ডেফিনেটলি আপনি যদি দেখেন তারা লাস্ট ম্যাচ যেটা ইকুয়েডারের এগেনস্টে খেলেছে সেখানে কিন্তু তাদের বেস্ট পারফরমেন্স আমরা দেখতে পাইনি, সত্যি কথা। এবং আপনি যদি দেখেন সেখানে পেনাল্টি শুটারও তারা লাকিলি কিন্তু থ্রো করেছে সেমিফাইনালে, এবং ওই ম্যাচটা হারতেও পারতো। দেখেন আপনার এনার ভ্যালেন্সিয়া যদি অন প্লেতে কিন্তু পেনাল্টি শুট আউট করেছিল, সেটা সে মিস করে গিয়েছে। ওইটা যদি গোল হতো সেখানে কিন্তু অনেক প্রবলেম হয়ে যেত। অ্যাট দ্য সেম টাইম আমি বলবো যে আর্জেন্টিনার কিন্তু একটা জিনিস হলো যে একটা বড় টুর্নামেন্ট জিততে গেলে যে লাকটা দরকার সেটা কিন্তু তাদের সাথে সবসময় রয়েছে। সুতরাং কানাডা আমি বলবো যে যেহেতু তারা সেমিফাইনাল থ্রো করে ফেলেছে, তাদেরকে ছোট করার এখানে কোনো সুযোগ নেই। তারা ডেফিনেটলি চাইবে কিন্তু আপনার এই আর্জেন্টিনাকে হারাতে। আচ্ছা, একটু অন্যভাবে কথা বলি। আসলে আপনিও আর্জেন্টিনার সমর্থক, বাংলাদেশের সাবেক অধিনায়ক। আপনার পক্ষে হয়ে কথা বলছি। আর্জেন্টিনার সবাই কিন্তু আর্জেন্টিনার ফুটবলাররা তাদের নাগরিকদের নিয়ে খেলছে। কানাডার ফুটবলাররা আসলে মাল্টিপল পিপল, বিভিন্ন কালচারের বিভিন্ন দেশ থেকে এসে খেলেছে, যে কারণে কি আসলে তাদেরকে মানে যে বলা যায় আসলে দুর্বল দল, মিডিয়াম দল বা শক্ত দল এইভাবে না করে আসলে অল আউট ফুটবলটা খেলাটাই উচিত। ডেফিনেটলি। এবং আপনি যদি লাস্ট ম্যাচ দেখেন তারা কিন্তু ভেনেজুয়েলাকে হারিয়ে কিন্তু আপনি জানেন সেমিফাইনাল আসছে। ভেনেজুয়েলা কিন্তু থ্রুআউট দ্য টুর্নামেন্ট ডার্ক হর্স ছিল, হ্যাঁ, এবং দুর্দান্ত ফুটবল খেলেছে। এবং তাকে যখন হারিয়েছে তখন বুঝতে হবে দলটার আসলে স্ট্রেংথ কিন্তু অনেক বেশি। এবং তাদের যে কোচ রয়েছে জেসি মার্স, আপনি জানেন সেই দলটার দায়িত্ব নিয়েছে আপনার এই টুর্নামেন্ট হওয়ার কিছুদিন আগে, এবং সে দুইটা ফ্রেন্ডলি গেম খেলেছে নেদারল্যান্ডস এবং ফ্রান্সের সাথে। সেখানে নেদারল্যান্ডসের কাছে হেরেছে, ফ্রান্সের সাথে কিন্তু তাদের ড্র করার এক্সপিরিয়েন্স রয়েছে। সুতরাং এই দলটাকে আপনার ছোট করে দেখার কোনো অবকাশই নেই। এবং সেখানে কিন্তু তাদের বেশ কিছু ম্যাচ উইনিং প্লেয়ার আছে। স্পেশালি যদি আপনি সেফেলসবার্গের কথা বলেন, লাস্ট ম্যাচে দুর্দান্ত খেলেছে। এবং ল্যারেনের মতো প্লেয়ার রয়েছে সামনের দিকে, মিডফিল্ড জেনারেট খুবই ভালো। এসকেউটু এবং এসকোটার মতো প্লেয়ার রয়েছে যেগুলো এফসি পোর্টোতে খেলে। অ্যাট দ্য সেম টাইম ডিফেন্সে আমরা জানি যে আলফান্সো ডেভিস রয়েছে এই দলে, এবং প্রিকিওর মতো গোলকিপার রয়েছে এই দলে। সুতরাং আমি বলবো যে আপনি কিন্তু এই দলটাকে কোনো ছোট করার আর সুযোগ নেই। আর যেহেতু জানেন ম্যাচ কিন্তু 90 মিনিটসের খেলা, কারণ এখানে কিন্তু আপনি এক্সট্রা টাইমের কোনো সুযোগ নেই। সুতরাং আর্জেন্টিনায় কিন্তু ওইভাবেই কিন্তু গেম প্ল্যান নিয়ে খেলতে হবে। এবং লাস্ট ম্যাচ যারা ইকুয়েডারের সাথে যেভাবে ম্যাচ খেলেছে ওই ম্যাচ গেম প্ল্যান থেকে বেরিয়ে আসতে হবে। স্পেশালি তাদের মিডফিল্ড ডমিনেশনটা কিন্তু লাস্ট ম্যাচে ছিল না এগেনস্ট ইকুয়েডার। আজকে কিন্তু সেটা কিন্তু করতেই হবে, ওখানে কোনো বিকল্প নেই। আই হোপ স্কোলানি লাস্ট ম্যাচের ভুলগুলি এই ম্যাচে করবে না। বাট আপনি জানেন যে এই দলে কিন্তু আর্জেন্টিনা দলটা কিন্তু স্টার্টিং 11 যেরকম শক্ত রয়েছে, অ্যাট দ্য সেম টাইম তাদের বেঞ্চের প্লেয়াররা কিন্তু অনেক স্ট্রং। সুতরাং স্কোলানির জন্য এইটা সুবিধা, সে কিন্তু অনেক প্লেয়ারকে ইউজ করেছে। এবং তার স্পেশালি এতটাই স্ট্রং যে নিয়মিত একাদশে সেরা অনেক ফুটবলারকে দেখা যাবে না, বেঞ্চে বসে রাখতে হবে, হয়তো বদলি হিসেবে খেলবে। ডি মারিয়া ফার্স্ট শুরুর একাদশে পাওয়া যাচ্ছে না, এটা অনেকটাই নিশ্চিত, আমরা যতটুকু পড়েছি বিভিন্ন গণমাধ্যমে। এবং 4-3-3 ফরমেশনে স্কোলানি দল সাজিয়েছেন। এবং এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মেসি গত দেড় যুগে এমন কোনো টুর্নামেন্ট বা এতগুলো ম্যাচ নেই জাতীয় দলের হয়ে আসলে একবার ঘটেছিল যে আসলে অ্যাসিস্ট মাত্র একটা করেছেন, গোল তিনি পাচ্ছেন না। লাউতারো মার্টিনেজ এখন পর্যন্ত আসলে সর্বোচ্চ গোল স্কোরার। এবং সবচেয়ে অবাক ব্যাপার হচ্ছে যে, অবাক না, এটাই হয়তো স্বাভাবিক হয়েছে 2021 সাল থেকে, 21-এর কোপা থেকে বিশ্বকাপ থেকে এবারের কোপা, মানে একজন গোলকিপার, চিলাভাট বলেন, অলিভার কান বলেন, ম্যানুয়েল নয়ারের কথা বলেন, উঁচুয়া অনেক গোলকিপার এসেছে, অনেক কিংবদন্তি গোলকিপার এসেছে, কিন্তু সব কিংবদন্তিকে কি ছেড়ে গেল কিনা এমিলিয়ানো মার্টিনেজ। ডেফিনেটলি, স্পেশালি পেনাল্টি শুটার যদি বলেন, আমি বলবো সবাইকে ছাড়িয়ে গিয়েছে। এবং তার দলের বিশ্বসেরা প্লেয়াররাই কিন্তু তাকে যে উপাধিগুলি দিয়েছে সেগুলি যদি শোনেন, লিওনেল মেসি বলেছেন আমাদের দলে বিশ্বসেরা গোলকিপার রয়েছে, রড্রিগো ডি পল বলেছে আমাদের দলে কিন্তু একজন পশু আছে। সুতরাং সেখান থেকে আপনি বুঝতে পারেন এমিলিয়ানো মার্টিনেজের আসলে পারফরমেন্স কতটুকু। আপনি যেটা বলেছেন ইজ ট্রু। 2021 সালের কোপা আমেরিকা যদি দেখেন, সেখানে কলম্বিয়ার সাথে ওই পেনাল্টি শুট আউটের পরে কিন্তু সে ফাইনালে দলকে নিয়ে গেছে, সেখানে চ্যাম্পিয়ন হয়েছে। 2022-এর ওয়ার্ল্ড কাপে নেদারল্যান্ডসের সাথে পেনাল্টি শুট আউটের কথা যদি আপনি মনে থাকে, এবং আপনি যদি ফাইনালে ফ্রান্সের সাথে যদি মনে থাকে, এবং লাস্ট ম্যাচ যেটা তারা ইকুয়েডারের সাথে করলো, 40 ম্যাচে 14টা সেভ, 31টা ক্লিন শিট। সুতরাং এমিলিয়ানো মার্টিনেজ এই মুহূর্তে বিশ্বের সেরা গোলকিপার, স্পেশালিস্ট পেনাল্টিতে, সেটা আসলে নো ডাউট বলার কোনো অপেক্ষায় রাখেন। এবং মেসি বলেছে আমরা যখন পেনাল্টি শুট আউটে যাই আমরা আসলে পুরোটাই এমির উপরে ছেড়ে দিই, এবং সে আমাদেরকে কিন্তু প্রত্যেকটা ম্যাচ জিতিয়ে নিয়ে আসে। এবং এমিলিয়ানো মার্টিনেজ সেও বলেছে যে আমি পেনাল্টি শুট আউটে এটা এনজয় করি। সুতরাং আপনাকে কিন্তু গোল পোস্ট এমি মার্টিনেজকে কিন্তু আলাদা করে তাকে রেসপেক্ট দেখাইতে হবে। এবং আমি একটা কথা বলতে চাই, এই আর্জেন্টিনা দলের যে এত সাকসেস, আমার কাছে মনে হয় যদি আপনি আমাকে যদি কোনোভাবে বলতে বলেন, আমি যে এই দলটার পিছনে সব থেকে কন্ট্রিবিউশন যদি কারো কোনো প্লেয়ারে থাকে, মেসির পরে আমি বলবো যে এমিলিয়ানো মার্টিনেজের। কিন্তু ফুটবল এমন এক খেলা যে গোল দেয় তাকে মনে রাখা হয়, কিন্তু যে গোল সেভ করে তাকে আসলে মনে রাখা হয় না। ব্যাপারটা কি এমন না? আপনি তো স্ট্রাইকার, অত কথাটা আপনি বিপরীতে চলে গেল।
না, সেটা তো অবশ্যই, কারণ আপনি যদি ওই জায়গাটা দেখেন লিওনেল মেসিরা গোল করে কিন্তু তারা কিন্তু অনন্য উচ্চতায় চলে গিয়েছে, বাট আপনি যদি দেখেন পারফরমেন্সের জায়গা এবং দলের সাকসেসের জায়গা, সেখানে কিন্তু এমিলিয়ানো মার্টিনেজের কিন্তু আপনি কোনোভাবেই তাকে কিন্তু ছোট করার কোনো সুযোগ নেই। কারণ নেদারল্যান্ডসের মতো দলের সাথে পেনাল্টি শুটআউট আপনাকে জিতিয়েছে, ফাইনালে আপনি ফ্রান্সের সাথে কিন্তু সে ব্যাক টু ব্যাক 2টা পেনাল্টি শুটআউট সেভ করে কিন্তু আপনাকে জিতিয়েছে। সুতরাং তার কিন্তু কন্ট্রিবিউশন কোনোভাবে আপনি ছোট করার কোনো অবকাশ নেই এখানে। কোচ বা বিভিন্ন গণমাধ্যমে বলছেন আসলে এই ম্যাচেও 4-3-3 ফরমেশনে খেলবে। আপনার কি মনে হয়? ফরমেশন তো অনেক ক্ষেত্রে চেঞ্জ করে, সেকেন্ড হাফে তো অনেক ক্ষেত্রে আমরা দেখি একটা পরিবর্তন আনে। না, গেম প্ল্যানে আসলে চেঞ্জ হওয়ার কোনো সুযোগ নেই। 4-3-3 ফরমেশনেই খেলবে এবং সেখানে আপনাকে দেখতে হবে যে মিডফিল্ডে আসলে কাদেরকে সে ইউজ করছে। আমরা জানি ডিফেন্স লাইনে ক্রিস্টিয়ান রোমেরো এবং লিসান্দ্রো মার্টিনেজ, রাইট ব্যাকে হয়তো মলিনা এবং লেফট ব্যাকে হয়তো একুয়ানা বা তাগলিফিকোকে কাউকে হয়তো স্টার্ট করাবে, এমিলিয়ানো মার্টিনেজ রয়েছে। বাট দেখার বিষয় আপনার 3 মিডফিল্ডার আসলে কাকে ইউজ করে, কারণ এই যে 4টা ম্যাচ অলরেডি খেলে ফেলেছে সেখানে কিন্তু এককভাবে আসলে কাউকে কোনো মিডফিল্ড জেনারেশন কিন্তু ঠিক রাখেনি, এক এক ম্যাচে এক একজনকে সে ইউজ করেছে। এখানে হয়তো দেখা যেতে পারে আজকের ম্যাচে হয়তো সে ম্যাকঅ্যালিস্টার, ডিপল এবং এনজো ফার্নান্দেসকে স্টার্ট করাতে পারে। সেম টাইম উপরে হয়তো সে নিকো গঞ্জালেস, আপনার লাউতারো মার্টিনেজ এবং লিওনেল মেসিকে দিয়ে স্টার্ট করতে পারে, বাট 2-1 চেঞ্জও আসতে পারে। বাট যেটা হয় যে লিওনেল স্কোলানের হাতে কিন্তু কোয়ালিটি রিসোর্স রয়েছে, সে যে কোনো সময় কিন্তু আপনি জানেন যে কোনো প্লেয়ারকে ইউজ করতে পারে। সো এইটা একজন কোচের জন্য কিন্তু বেশ সুবিধা, যখন আপনার কাছে অনেক স্ট্রেংথ এবেল রিজার্ভ বেঞ্চ থাকবে তখন আপনি অনেক ইউজ করতে পারবেন। রিজার্ভ বেঞ্চ নিয়ে কথা হবে, পাশাপাশি মেসিকে নিয়ে কথা হবে, মার্টিনেজকে নিয়ে কথা হবে, আর্জেন্টিনাকে নিয়ে কথা হবে। আরেকটা বিষয় আপনি কি জানেন কিনা, বিরতিতে যাব তার আগে, এই টুর্নামেন্টে ব্রাজিল কি আউট? এখন পর্যন্ত আমি জানি তো আউট। আচ্ছা, সেই বিষয়টা আরো নিশ্চিত হওয়ার জন্য আসলে বিরতির পর ফিরবো। আসলে দেখছেন এখন মাঠে, ফিরছি একটু পরে। বিরতির পর ফিরে এলাম এখন মাঠে। আমার সঙ্গে আছেন জাতীয় দলের অধিনায়ক জাহিদ হাসান এমিলি। আচ্ছা, আপনি আমাকে যে কোশ্চেন করলেন আমি আসলে বুঝলাম না। আপনি বলছেন যে ব্রাজিল এই টুর্নামেন্টে এখনো আছে, সেটা কিভাবে? আমরা তো সামাজিক যোগাযোগ মাধ্যমে এখনো দেখছি ব্রাজিল আসলে অফিসিয়ালি টুর্নামেন্ট থেকে আউট, কিন্তু আসলে ব্রাজিল এখনো আছে। ব্রাজিল কি কোনোভাবে আসলে টুর্নামেন্টে আছে কিনা? আমি তো জানি কোপা আমেরিকার প্রথম সেমিফাইনাল আর্জেন্টিনা এবং কানাডা মুখোমুখি হবে, তারপরের ম্যাচ আসলে সেমিফাইনাল যেটা উরুগুয়ে কলম্বিয়া, তাহলে কিভাবে থাকছে? আমি তো আসলে জানি না, ওটা হয়তো ব্যাখ্যাটা আপনি দিতে পারবেন। আর সমর্থকরা হয়তো ওই দলগুলোর সাথেই থাকবে, কিন্তু আমরাও চাই আসলে সমর্থকরা থাকুক, হলুদ জার্সি থাকুক। দল মাঠে না থাকলেও সমর্থকরা যদি মাঠে থাকে সেই খেলা আরো প্রাণবন্ত হবে, আরো উচ্ছ্বসিত হবে, রোমাঞ্চকর হবে। রোমাঞ্চকর খেলার সেই খেলাকে কেন্দ্র করে মেসির কথা আবার ফিরে আসতে চাই। মেসি কিন্তু 100% ফিট না, কোচ স্কালানিও কিন্তু এটা স্পষ্ট বলেছেন। কিন্তু গত ম্যাচে যে ঝুঁকিটা আর্জেন্টিনার নিয়েছে, তাও আবার ইকুয়েডরের বিপক্ষে প্রথম থেকে মেসিকে খেলিয়েছে, আপনার কাছে মনে হচ্ছে এটা কি একটা ঝুঁকির দিকে বা বাজির দিকে চলে যাচ্ছেন, বা নেওয়াটা ঠিক হচ্ছে কিনা? শতভাগ ফিট না, ডেফিনেটলি তার কিন্তু গ্রোয়িং এর একটা ইনজুরি রয়েছে, এবং আপনার যখন ইনজুরি কনসার্ন থাকবে তখন কিন্তু আসলে আপনি পুরোটা দিতে পারবেন না মাঠে। বাট যেটা হয়েছে আমার কাছে মনে হয় সেখানে স্কুলিন একটা মাইন্ড গেম খেলেছে, কারণ লিওনেল মেসি যখন মাঠে থাকবে তখন অপরজনের জন্য কিন্তু একটা বড় অন্যরকম একটা সেট আপ থাকে মেসিকে কেন্দ্র করে। সেইটা হয়তো সে তার ম্যাচ ইমপ্লিমেন্ট করতে গিয়ে মেসিকে হয়তো স্টার্টিং 11-এ রেখেছে, এবং আই হোপ এই ম্যাচও সে মেসিকে স্টার্টিং 11-এ দেখা যেতে পারে। কারণ আপনি আজকে জিতলে কিন্তু নেক্সট ফাইনালে চলে যাবেন। ফাইনালে যাওয়ার আগে কিন্তু আপনাকে আজকের ম্যাচটাই কিন্তু আপনাকে ইম্পর্টেন্ট বেশি দিতে হবে। তো সেখানে হয়তো লিওনেল মেসিকে আজকের ম্যাচও সেম গেম প্ল্যানে রাখবে, কারণ মেসি থাকা মানে কানাডার জন্য কিন্তু বড় একটা থ্রেট রাখবে, এবং কানাডা হয়তো জানে না মেসি কতটা ফিট বা কতটা আনফিট। সেই কারণে হয়তো মাইন্ড গেম খেলার জন্য হয়তো আমার কাছে মনে হয় যে লিওনেল মেসিকে স্টার্টিং 11-এ দেখা যেতে পারে। টুর্নামেন্টে আসলে আমার শেষের দিকে এমিলি, আমরা জানি আক্রমণ ভাগে আর্জেন্টিনার এমনই যদি ধরি মেসি, এনজো ফার্নান্দেস, তারপর লাউতারো মার্টিনেজ, এখানে আরেকজনের আসার কথা ছিল, যাকে কেন্দ্র করে বাংলাদেশের সমর্থকদের আসলে তার প্রতি আলাদা করে একটা দৃষ্টি থাকে, যে কোনো সিরিয়া দেখে বা অন্যান্য লিগ দেখে। পাওলো দিবালার কথা বলছি। আসলে দিবালার সাথে কি অবিচার হয়ে গেল কিনা? পাওলো দিবালা তো এই দলেই থাকতে পারতো। 23 সদস্যের দলে সে ডিজার্ভ করে কিনা তার পারফরমেন্স অনুযায়ী? না, ইটস ডিপেন্ড অন স্কোলানিকে, কিন্তু আপনি কোনোভাবেই এখানে ছোট করার কোনো সুযোগ নেই। স্কোয়াড যেটা সে নিয়ে আসছে অবশ্যই সে তার ক্যাপাবল স্কোয়াড নিয়ে আসছে, এবং এখানে আমি হয়তো কোশ্চেন রাখতে পারি যে দিবালাকে কেন আসতো না, এবং সে কিন্তু রোমাতে বেশ ভালো একটা সিজনও কাটিয়েছে। বাট আমার কাছে যেখানে আমার কাছে যেখানে মনে হয় যে ওই যে পজিশনটাতে খেলে সেখানে কিন্তু এনাফ কোয়ালিটি প্লেয়ার কিন্তু তার স্কোয়াডে রয়েছে, সে হয়তো তাকে ইউজ করতে পারবে না বা কোনো পজিশন। বিষয়টা কি অসময়ে জন্ম কিনা? হতে পারে। দিবালা ইজ মাল্টি ট্যালেন্টেড প্লেয়ার, এবং আমার কাছে মনে অসম্ভব ট্যালেন্টেড প্লেয়ার, এবং আর্জেন্টিনা দলে
তাহলে লাস্ট ওয়ার্ল্ড কাপে যদি দেখেন ফাইনালে পেনাল্টি শুট আউট কিন্তু সে নিয়েছিল এবং গোলও করেছে, সুতরাং তার তো ট্যালেন্টের কোনো অভাব নেই এবং রোমা তো দুর্দান্ত একটা সিজন কাটিয়েছে। বাট আমার কাছে মনে হয় স্কুলানি যে তার গেম প্ল্যান সাজিয়েছে সেখানে হয়তো একটু ব্যাড লাক বলা যেতে পারে। ডেফিনেটলি ব্যাড লাক বলে দিবালা হয়তো যদি ব্রাজিল বা অন্যান্য কোনো দেশে যদি হয়তো অটোমেটিক চয়েস থাকতো আমার কাছে মনে হয়। বাট এই আর্জেন্টিনা দলে যেটা বললাম যে স্পেশালি তো সে মেসির পজিশনটাতেই খেলে, আইদার ডিমারিয়ার পজিশনে খেলে, সুতরাং ওই পজিশনগুলিতে তো আসলে তার প্লেয়ার রয়েছে, কোয়ালিটি প্লেয়ার, এই কারণে হয়তো দিবালাকে রাখা হয়নি, এই আমার যেটা মনে মেসি হয়। কে কেন্দ্র করে আক্রমণ ভাগ মেসির উপর কত ম্যাচে আমার জানা মতে মেসি এক দশকে বা তারও বেশি সময় পর সবচেয়ে বাজে একটা ম্যাচ খেলেছে, মাত্র 32 বার টাচ করেছে বা পাস করেছে। সব কিছু মিলে যে আর্জেন্টিনা তাকে খুঁজে পাওয়া যায়নি। যদি এই ম্যাচে আপনার মনে হয় প্রথমার্ধটা গোলশূন্য ড্র থাকে, তখন কি ফরমেশন চেঞ্জ আনতে পারে? ডেফিনেটলি তখন তো গেম প্ল্যান, কারণ যেহেতু এটা এক্সট্রা টাইমে খেলার কোনো সুযোগ নেই এবং আপনি যদি কোনো গোল কনসিড করে ফেলেন তখন কিন্তু আপনি প্রেশারে পড়ে যাবেন, সুতরাং সেখানে তো গেম প্ল্যান একটা বড় পরিবর্তন আসবে। বাট আই হোপ, আমার কাছে মনে হয় যে ইকুয়েডরের সাথে তারা যে ফুটবলটা খেলেছে অবশ্যই তারা কানাডার সাথে কিন্তু আজকে সেই ম্যাচটা খেলতে চাইবে না, কারণ তারা জানো ওই ম্যাচে কোন কোন ভুলগুলি করেছে। স্পেশালি আপনি যেটা বলেছেন যে লিওনেল মেসির পারফরমেন্স যদি দেখেন, আমরা তো আসলে লিওনেল মেসিকে এইভাবে কখনো দেখিনি। এখনও আর্জেন্টিনার দলটা কিন্তু যেভাবে অ্যাটাকে যায় সেটা কিন্তু লিওনেল মেসির মাধ্যমেই কিন্তু অ্যাটাকগুলি তৈরি হয়। আপনি যদি লাস্ট ম্যাচে গোলটাও দেখেন, সেটা সেট আপটা কিন্তু লিওনেল মেসির কাছ থেকে এসেছে, কর্নার করেছে, ম্যাকেডিস্টার ফ্লিক করেছে, পিছন থেকে লিয়াসান্দ্রো মার্টিনেজ ফিনিশ করেছে। একটা বিষয় সেটা হচ্ছে যে এই ফুটবল আসলে এবারের আসরে যেমন আমরা ইউরোতে দেখি, যদি হ্যারি কেন পারফরমেন্সে নেয়, এমবাপে পারফরমেন্সে নেয়, আসলে ক্রিস্টিয়ানো রোনালদো পারফর্ম করতে পারেন না, অনেক মানে মেসি পারফরমেন্সে নেয়, মানে ভিনিসিয়াস তো ছিলেন, তাকে তো পাওয়া যাচ্ছে না। যাই হোক, আরও অনেক বড় বড় নাম করা যারা গোল দেয়, গোল মেশিন, তাদের পাচ্ছেন। কিন্তু এবারের দুই ইভেন্টে কিন্তু আসলে গোলকিপাররা খুব নাম করছে। যেমন মার্টিনেজের কথা বলতে চাই, বিশ্বসেরা গোলকিপার সম্পর্কে আমি জানবো। আমাদের দেশ সেরা গোলরক্ষক আমাদের সাথে কক্সবাজার থেকে যোগ দিচ্ছেন আনিসুর রহমান জিকো, আপনার কাছে আমরা জানতে চাচ্ছিলাম আসলে আপনার দৃষ্টিতে, আপনি তো আমাদের দেশের অন্যতম সেরা একজন গোলরক্ষক, আপনার দৃষ্টিতে বিশ্বসেরা গোলরক্ষক এমি মার্টিনেজের এইবারের পারফরমেন্সটা কেমন লেগেছে? হ্যাঁ, অবশ্যই মার্টিনেজ আসার পর থেকে কিন্তু আর্জেন্টিনা টিম অনেক ভালো করতেছে। উম, ও আসার পরে কিন্তু কোপা আমেরিকা জিতছে, এরপর ওয়ার্ল্ড কাপ, তারপর হচ্ছে আর্জেন্টিনা যেভাবে ধারাবাহিকতা ভালো করতেছে, এর পিছনে আমি মনে করি সব থেকে বড় অবদান হচ্ছে মার্টিনেজের। মার্টিনেজ এবারও কিন্তু ম্যাচ জিতালো আসলে একাই। এখানে মেসি, ডি মারিয়া বা অন্য কোনো ফুটবলার না। যখন একজন ফুটবলার এভাবে অসম্ভব ম্যাচ জিতায়, গত 2021-এ দেখেছি, 2022 বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডস, তারপর ফাইনালে ফ্রান্সের বিপক্ষে, তারপর সর্বশেষ ইকুয়েডরের বিপক্ষে। আপনিও বাংলাদেশে অনেক ম্যাচ জিতিয়েছেন। মানে ফুটবল খেলায় বলা হয় সবচেয়ে কঠিন কাজটা হলো টাইব্রেকারের সময় আসলে আপনি মার্টিনেজের কোন ব্যাপারটা লক্ষ্য করেন? মার্টিনেজ আসলে দেখেন, মার্টিনেজ হচ্ছে ওর কনফিডেন্স লেভেলটা অনেক হাই লেভেল। উনি যা যা করতেছে আসলে এটা, আমি একজন গোলকিপার হিসাবে ওর কাছ থেকে আমার অনেক কিছু শিখার আছে। দেখেন ও লাস্ট যেগুলো ম্যাচ টাইব্রেকারে গেছে এবং হচ্ছে খেলার মধ্যে যেগুলো সেভ দেয়, যেমন লাস্ট ওয়ার্ল্ড কাপে যেটা লাস্ট মিনিটে সেভ দিছে, এটা তো অবিশ্বাস্য, এটা বলার বাহিরে। কিন্তু লাস্ট যেটা ওয়ার্ল্ড কাপ দিচ্ছে, কোপা আমেরিকা দিচ্ছে, আমি মনে করি সব থেকে বড় অবদান হচ্ছে মার্টিনেজের। মার্টিনেজ আসার পরে কিন্তু মেসি কোপা আমেরিকা দিচ্ছে এবং হচ্ছে ওয়ার্ল্ড কাপ। ধন্যবাদ আনিসুর রহমান জিকো, বাংলাদেশ জাতীয় দলের এই সময়ের অন্যতম সেরা গোলকিপার বলছিলেন, বিশ্ব সেরা গোল রক্ষক সম্পর্কে, মার্টিনেজ সম্পর্কে। ছোট্ট করে জানতে চাই জাহিদ হাসান এমিলি, ম্যাচের ফলাফল আর্জেন্টিনা এবং কানাডার ফলাফল কি প্রত্যাশা করছেন? আর্জেন্টিনা জিতবে 2-1। 2-1 এই প্রত্যাশায় আসলে প্রতীক্ষায় বাংলাদেশের সমর্থকরাও আছেন। সেই সাথে শেষ করছে এখন মাঠের আজকের আয়োজনে।